বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মৃত্যুবরণের কোনো সুযোগ নাই। বাংলাদেশের সংবিধানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি যদি পছন্ন হয়, মারা যায়, রাষ্ট্রপতি যদি দায়িত্ব পালন অপারগ হন, তাহলে কি হবে এটা সংবিধানে বলা আছে। আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন, ওনারা যদি কেউ মৃত্যুজনিত কারণে পদ শূন্য হয়, তাহলে কি হবে সেটি সংবিধানে বলা আছে। বাংলাদেশের সংবিধানে একটা মাত্র পদের বিষয়ে বলা নাই যেটা শূন্য হলে কি হবে। তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মৃত্যুবরণের কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রী অমর। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, তারপরেও প্রধানমন্ত্রীর আর্টিকেল 757 এর কারণে ওনার উত্তরসূরি দায়িত্বে না আসা পর্যন্ত কোনো কিছুই ওনাকে স্বীয় দায়িত্ব পালনে বাড়িতে করিবে না। তো 2024 সালের 5 আগস্ট যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি যিনি রিজাইন করলেন প্রেসিডেন্টের কাছে, তো এটা একটা মিস্টেরিয়াস বিষয়। সেই রিজাইন লেটার, এটা নিয়ে পরবর্তী সময় প্রচুর বিতর্ক হয়েছে যে এই পদত্যাগপত্র পাওয়া গেছে কি যায় না, পদত্যাগপত্র আছে কি নাই। যাক, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। তো 5 তারিখ প্রধানমন্ত্রী রিজাইন করার পর যেটি আইন অনুযায়ী হওয়ার কথা ছিল, মন্ত্রী পরিষদ থেকে একটি প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল যে প্রধানমন্ত্রী রিজাইন করেছেন, ফাইন। তো প্রধানমন্ত্রী যদি রিজাইন করেও থাকেন, 8 তারিখ নতুন সরকার গঠিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীয় দায়িত্ব পালনে কোনো কিছুই বারিত করার কথা না আর্টিকেল 57 অনুযায়ী। তো ওই সময়ে যে আর্টিকেল 64 অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, তারপরে আর্টিকেল 57(2) অনুযায়ী পার্লামেন্ট ডিসলভ করা হয়েছে, আর্টিকেল 57(2) এই একটা জায়গায় লেখা আছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ লাগবে। তো প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা পদেই ছিলেন আর্টিকেল 57(3) এর কারণে, তাহলে ওনার লিখিত পরামর্শটা কোথায়? এই 46 দিয়ে যে অ্যাটর্নি জেনারেল হয়েছে, সেই পরামর্শ না লিখিত হলো না, কিন্তু সেই পরামর্শটা তো নিশ্চয়ই শেখ হাসিনা দিয়েছেন। কিভাবে দিলেন, কবে দিলেন, কার মাধ্যমে দিলেন, এই প্রশ্নগুলো। তারপরে 106 এর মাধ্যমে যে মতামত চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স, সেটিও তো রাষ্ট্রপতি স্বাধীনভাবে চাইতে পারেন না। তো রাষ্ট্রপতি মন্ত্রিসভার অনুমোদনে বা প্রধানমন্ত্রীর পরামর্শ চেয়েছেন, সেই পরামর্শটা শেখ হাসিনা কখন দিলেন? কারণ উনি তো 6, 7 এবং 8 তারিখ রাত 8:30 পর্যন্ত বাংলাদেশের শাসনভারে উনি বহাল ছিলেন। তারপরে যে ডক্টর ইউনূস গঠিত হলো, যাক, এটি হয়তো সুপ্রিম কোর্টের রায় আছে, সুপ্রিম কোর্ট সংবিধানকে ওনারা এক্সপ্লেইন করতে পারেন, ওনারা কাস্টোডিয়ান, ওনারা হয়তো বা ভালো মনে করেছেন, তাই 106 অন্তর্বর্তীকালীন সরকার, 106 অধীনে একটা অন্তর্বর্তী সরকার গঠনের পারমিশন ওনারা দিয়েছেন। কিভাবে দিয়েছেন আমি জানি না, যেহেতু এটা সংবিধানে নাই, তারপরেও ওনারা হয়তো দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাঝের 3 দিন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকলেন এই সংবিধান মানার কারণে, যেহেতু আমরা যে সবাই সংবিধান মানতেছি, এইরকম ঘটনা যে ঘটলো, এগুলোর ভবিষ্যতে জবাব কি হবে, 1 নম্বর বিষয়। এবার স্যাটায়ারের বাইরে এসে যে কথাটা বলি, সেটি হচ্ছে ডক্টর কামাল হোসেন যারা আছে তাদেরকে একবার প্রশ্ন করা হয়েছিল, আমি জানতে চেয়েছিলাম যে স্যার, এই যে আপনারা প্রধানমন্ত্রী পদ শূন্য হলে কি হবে, এইটা যে সংবিধান রাখলেন না, প্রধানমন্ত্রী যে অমর, উনি স্বীয় দায়িত্বে থাকবেন, উত্তরসূরি না আসা পর্যন্ত কোনো কিছুই পারিত করবে না, এটি কেন ঘটলো? উনি তখন বলেছিলেন আমাকে যে ওনারা বঙ্গবন্ধুকে সামনে রেখে সংবিধান প্রণয়ন করেছেন। বঙ্গবন্ধু অনেক বড় নেতা, তখন উনি জাতির পিতা। তো বঙ্গবন্ধুর যে কিছু হতে পারে, এই পদটা যে শূন্য হয়ে যেতে পারে, এই চিন্তাই ওনারা করেন নাই। তো সেম একটা বিষয় এখন আবার শুরু হয়েছে যে প্রধানমন্ত্রীর প্রচুর ক্ষমতা থাকতে হবে, নির্বাহী ক্ষমতা থাকতে হবে। আমি একটু জুলাই সনদে চলে আসছি অল্প এই আলাপটা দিয়েই। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা কনসেপ্ট আছে, সেটা আইয়ুব খানের কনসেপ্ট। সেটা হচ্ছে যে শক্তিশালী সরকার পৃথিবীর কোথাও ভালো কিছু করতে পারেনি। অনেকেই খুব দ্রুত একটা এক্সাম্পল দেন যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সরকারের কারণে দেশটির প্রচুর উন্নতি হয়েছে। আসলে এই দুটি হচ্ছে এক্সেপশন। আপনি জাপান যান, ইউরোপ যান, নর্থ আমেরিকা যান, যারা ট্রুলি ডেমোক্রেটিক কান্ট্রি, আপনি ওখানে কোথাও এত শক্তিশালী সরকার পাবেন না যেখানে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত,